মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট, এটা একটা ইনভারেবল কথাবার্তা। ক্যালসিয়াম বলা মাত্র মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টের কথাই আমাদের মনে আসে, তাই না? তারপরে আমরা বলবো ভেজিটেবল, হোল ফিশ, fruits. Fruits এর মধ্যে apricot and dat, it is very important. Dat is especially that very important. Cereals, betel leaf, এগুলি সবগুলি হচ্ছে ক্যালসিয়ামের সোর্স। আর জানার সাথে সাথে আমরা এটা জানবো যে আমাদের ক্যালসিয়াম লেভেল ডেইলি আমাদের কতটুকু লাগে। আমাদের সোর্সগুলি তো জানলাম কোথা কোথা থেকে পাবো, কিন্তু সারাদিন তো আর ক্যালসিয়াম খাওয়া যাবে না। ক্যালসিয়াম খেতে হলে ক্যালসিয়ামে কতটুকু লাগবে সেটাও বুঝতে হবে। এখন দেখো আমাদের ক্যালসিয়াম হচ্ছে লাগবে অ্যাডাল্টের জন্য, অ্যাডাল্ট বোথ, আমি যদি এখানে লিখে রাখি বোথ মেল এন্ড ফিমেল, প্রত্যেকের জন্য 800 থেকে 1000 মিলিগ্রাম পার ডে, 800 থেকে 1000 মিলিগ্রাম পার ডে লাগবে। বাট উইমেন ডিউরিং প্রেগন্যান্সিতে তাদের আরেকটু বেশি লাগে, তাদের 1200 থেকে 1500 মিলিগ্রাম লাগে। তোমাদের অলরেডি যাদের বড় বোন আছে, ভাবি আছে, যারা প্রেগনেন্ট ছিলেন বা হয়েছেন, তাদের প্রেসক্রিপশন যদি দেখো দেখবে যে মিড ট্রাইমেস্টারে তাদেরকে যে কাজটা করা হয়, তাদেরকে ক্যালসিয়াম ট্যাবলেটটা ডেইলি 3টা করে দেওয়া হয়। 500 মিলিগ্রামের ক্যালসিয়াম ট্যাবলেট ডেইলি 3টা করে, মানে 3 5 1500। সেই হিসাব করে দেখো ডিউরিং প্রেগন্যান্সিতে হচ্ছে পেশেন্টের লাগে 1200 থেকে 1500। আর অ্যাডোলেসেন্সেও এরকম একটু গ্রোয়িং এজে তো একটু বেশি লাগে, 800 থেকে 1200 লাগে। ইনফ্যান্টের বেলায় এটা হচ্ছে 300, কারো মাইক অন করা আছে, মিউট করো। ইনফ্যান্টের বেলায় এটা হচ্ছে 360 থেকে 540 মিলিগ্রাম লাগে না। এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ক্যালসিয়াম সম্পর্কে একটু ছোটখাটো জিনিস আমরা অ্যাটেনশনে নিব। সেটা হচ্ছে আমাদের বডিতে টোটাল ক্যালসিয়াম আসলে কতটুকু। বডিতে টোটাল ক্যালসিয়াম হচ্ছে 1 to 1.5 কেজি অ্যাডাল্টে, ডেফিনেটলি অ্যাডাল্টে 1 to 1.5 কেজি। এই যে 1 to 1.5 কেজি, 1 থেকে 1.5 কেজি ক্যালসিয়াম আছে, এই 1 থেকে 1.5 কেজি ক্যালসিয়াম বডিতে কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকে? বডিতে ডিস্ট্রিবিউটেড থাকে মোর দেন 99% হচ্ছে তোমার বোনসে থাকে, এবং মেইনলি এরা বোনসে থাকে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট ক্রিস্টাল হিসেবে থাকে। এবং হ্যাঁ, বাবুকে আদর করেন কিন্তু মাইক্রোফোন মিউট করে নেন। এখন এই কমটা থাকে বোনসে, যে 99 মোর দেন 99% ক্যালসিয়ামটা থাকে, এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট ক্রিস্টাল হিসেবে থাকে। এই ক্রিস্টালের আলাদা একটা নাম আছে, এটা আলাদা করে জানতে চাই। এটার আলাদা নামটা হচ্ছে হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টাল। আর বাকি যেই অংশটুকু থাকে লেস দেন 1%, তার মধ্যে হচ্ছে 0.5% থাকে সফট টিস্যুতে, আর জাস্ট অনলি 0.1% থাকে হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডে। এই যে এক্সট্রাসেলুলার ফ্লুইডে 0.1% থাকে, এই এক্সট্রাসেলুলার ফ্লুইডের 0.1% এর মধ্যে প্লাজমাতে যখন ক্যালসিয়ামটা থাকে সে আবার 3টা ফর্ম, ভেরিয়াস ফর্মে থাকে। আলাদা করে এটা এমসিকিউতে আসবে, রিটেনে আসবে, এবং ভাইভাতে জিজ্ঞেস করবে, সুন্দর করে জিজ্ঞেস করে ব্লাডে আমরা কি কি ফর্মে ক্যালসিয়াম পাই, ব্লাডে ক্যালসিয়াম কি কি ফর্মে এক্সিস্ট করে, বা প্লাজমাতে আমরা কি কি ভাবে ক্যালসিয়াম দেখতে পাই। ব্লাডে ভেরিয়াস ফর্মে থাকে, এই ফর্মগুলোর মধ্যে একটা হচ্ছে ফ্রি ফর্ম বা আয়োনাইজড ফর্ম, আরেকটা হচ্ছে প্রোটিন বাউন্ড, মেইনলি এটা অ্যালবুমিনের সাথে বাউন্ড করা থাকে। আর বাকি জিনিসগুলো হচ্ছে ম্যাডাম সাউন্ড ক্লিয়ার না ম্যাডাম। মাইক্রোফোনটা অফ করো কেউ, আমি শুনতে পাচ্ছি না তোমাদেরকে। কেউ বাইরে আছো এবং তোমার মাইক মিউট করো, আশেপাশে প্রচুর শব্দ হচ্ছে। আচ্ছা এখন শোনো, ফ্রি বা আয়োনাইজড ফর্মে থাকে ক্যালসিয়াম ব্লাডে, ফ্রি বা আয়োনাইজড ক্যালসিয়াম থাকে 50%, আর প্রোটিন বাউন্ড থাকে, মেইনলি অ্যালবুমিন বাউন্ড থাকে 45%, এবং সাইট্রেট এন্ড ফসফেটের সাথে বাউন্ড করা থাকে 5%। এই যে 3টা লাইন আমি লিখেছি, এই 3টা লাইন মাথায় রেখো। এই 3টা লাইন কিন্তু পরবর্তীতে আমরা আরো কিছু পড়ার মধ্যে এই 3টা লাইন বলবো, আর এটা তোমার এমসিকিউ, রিটেন, ভাইভা সবকিছুর জন্য।
এখন দেখো এই যে থ্রি ফর্মস অফ প্লাজমা ক্যালসিয়াম, এরা কি করে, এরা একটা আরেকটার সাথে ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে এবং তারা সমস্ত এই তিনজন মিলে, এই তিনটা ফর্ম মিলে তারা রিপ্রেজেন্ট করে প্লাজমা ক্যালসিয়াম পুল। এই যে তিনটা ফর্ম, এই তিনটা ফর্মের মধ্যে শুধুমাত্র ফ্রি ক্যালসিয়াম যেটা আয়নাইজড ফর্ম বা আনবাউন্ড ফর্ম, তুমি যে নামেই ডাকো, ফ্রি ক্যালসিয়াম, আয়নাইজড ক্যালসিয়াম অথবা আনবাউন্ড ক্যালসিয়াম, এরা হচ্ছে তোমার বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম এবং হরমোন শুধুমাত্র এদেরকেই কন্ট্রোল করতে পারে। আর ফ্রি ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করে বডির ক্যালসিয়াম স্টেটটা। এই যে তো এতগুলি কথাবার্তা আমরা শিখলাম, এতগুলি কথাবার্তার মধ্যে মূল কথা হচ্ছে এই যে 0.1% প্লাজমা ক্যালসিয়াম, এটা আসলে পরিমাণ কতটুকু, টোটাল প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা আসলে হচ্ছে 9 to 11 মিলিগ্রাম পার্সেন্ট বা 8 to 11 মিলিগ্রাম পার্সেন্টও বলতে পারবা, মিলিগ্রাম পার ডিএল ও বলতে। এরপরে দেখো এরপরে স্লাইডটা হচ্ছে তোমার ফাংশনস অফ ক্যালসিয়াম। এতগুলি ফাংশন, সবগুলি মনে রাখবা। যখনই ভাইভাতে জিজ্ঞেস, আচ্ছা তোমাকে ফাংশন বলার আগে আরেকটু কথা বলে নেই, যখন অল দ্য থ্রি ফর্মস অফ ক্যালসিয়ামের মধ্যে তুমি ফ্রি ফর্মস বা আয়নাইজড ফর্মস বলবা বা আনবাউন্ড ফর্ম বলবা, তখন এই স্লাইডটায় দেখো ভেরিয়াস ফর্মস অফ প্লাজমা ক্যালসিয়াম যখন বলবা, তোমাকে আলাদা করে জিজ্ঞেস করবে এদের মধ্যে বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম কোনটা, বায়োলজিক্যালি কে অ্যাক্টিভ। দেখো আমি আলাদা করে এই কথাটুকু তোমাদের লিখে দিয়েছি, অনলি দ্য ফ্রি ক্যালসিয়াম আর বায়োলজিক্যালি অ্যাক্টিভ। যখন যদি তুমি বলো যে ফ্রি ক্যালসিয়ামটা বায়োলজিক্যালি অ্যাক্টিভ, তখন তোমাকে জিজ্ঞেস করবে এই যে ফ্রি ক্যালসিয়ামটা এটা কি আয়োনাইজড না নন আয়োনাইজড, ডেফিনেটলি এটা আয়োনাইজড ফর্ম। অথবা তুমি যখন বলবা যে ফ্রি ক্যালসিয়াম বা আয়োনাইজড ক্যালসিয়াম, আয়োনাইজড ফর্ম অফ ক্যালসিয়াম ইজ বায়োলজিক্যালি অ্যাক্টিভ, তখন তোমাকে জিজ্ঞেস করবে এটা বাউন্ড থাকে না আনবাউন্ড থাকে, এটা আসলে ফ্রি থাকে, আনবাউন্ড থাকে। এরপরে দেখো ফাংশন অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ফাংশনের এতগুলি ফাংশনের মধ্যে প্রথম কথাই হচ্ছে ফর্মেশন এন্ড ডেভেলপমেন্ট অফ বোনস এন্ড টিথ। এই কথাটা আগে বলে নিবা, ফর্মেশন এন্ড ডেভেলপমেন্ট অফ বোনস এন্ড টিথ। তারপরে বাকিগুলি গড়গড় করে বলতে থাকবা। মাসেল কন্ট্রাকশন করে, মাসেল কন্ট্রাকশনে হেল্প করে, নার্ভ ইম্পালস ট্রান্সমিট করে, আয়রন ট্রান্সপোর্ট করে, মেমব্রেন ইন্টিগ্রিটি মেইনটেইন করে, ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে, এনজাইম অ্যাক্টিভেশন করে, ইন্টারসেলুলার মেসেঞ্জার হিসেবে কাজ করে এবং হরমোন রিলিজে কাজ করে। এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেইনটেইন দ্য কার্ডিয়াক অ্যাক্টিভিটি, কার্ডিয়াক রিথমিসিটি মেইনটেইন করে। কিন্তু প্রথম শব্দটাই যেন হয় ফর্মেশন এন্ড ডেভেলপমেন্ট অফ বোনস এন্ড টিথ, কারণ অ্যাজ ইউ নো মোর দেন 99% ক্যালসিয়াম থাকে বোনস এন্ড টিথে, যেখানে মোর দেন 99% ক্যালসিয়াম এই ফর্মেশন এন্ড ডেভেলপমেন্ট এন্ড ফর্মেশন এন্ড ডেভেলপমেন্ট অফ বোনস এন্ড টিথ করে। তাহলে এই লাইনটাই আগে বলার কথা, তাই না? তারপরে স্লাইডটা দেখো, এটা তোমাদের জাস্ট একটু ব্রেন স্টর্মিং এর জন্য একটু রিকল করো। যখন ভিটামিন পড়ছো, ওয়াটার সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন পড়ছো, তখন দেখো তোমাদের ভিটামিন ডি সিনথেসিস পড়ানো হয়েছিল। ভিটামিন ডি সিনথেসিসের কথাটা মনে করো, স্কিনে তোমার ইউভি রে পড়লো, সেখান থেকে ভেরিয়াস স্টেপ পার হয়ে কিডনিতে গিয়ে ম্যাচিউরড ভিটামিন ডি তৈরি হলো বা অ্যাক্টিভেটেড ভিটামিন ডি 125 ডাইহাইড্রক্সি পলিক্যালসিফেরল তৈরি হলো। সে যে কাজগুলো, সে অনেকগুলি কাজ করে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়ামকে ইনক্রিজ করে। করার ফলে লাস্টের লাইনটা দেখো, লাস্টের লাইনটা হচ্ছে প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা সে বাড়াচ্ছে। প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা সে রাইজ করলো, এই প্লাজমা কনসেন্ট্রেশন, ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ইটসেলফ গিয়ে প্যারাথর্মনকে আটকায় যে ভাই, প্যারাথর্মনকে বলে যে অনেক ক্যালসিয়াম হয়েছে, আমার আর লাগবে না। তখন প্যারাথর্মন আবার গিয়ে কিডনিকে বলে যে অনেক ক্যালসিয়াম আছে, আর লাগবে না, এখন আর ভিটামিন ডি অ্যাক্টিভেট করো না। আলটিমেটলি ভিটামিন ডি অ্যাক্টিভেশনটা বন্ধ হয়, ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন বন্ধ হয় এবং প্লাজমা কনসেন্ট্রেশনটা কমে। এখন এই পুরো কাজ যে করলো, এই পুরো কাজটা হচ্ছে রেগুলেশন করা, এই পুরো কাজটা হচ্ছে ক্যালসিয়াম লেভেলটা নরমালে মেইনটেইন করা। এই যে মেইনটেনেন্স অফ নরমাল ক্যালসিয়াম লেভেল ইন দা বডি, এটাকে একটা নামে ডাকে, এই নামটা হচ্ছে ক্যালসিয়াম হেমোস্টেসিস।
এই জিনিসটুকু পরে আমরা আজকে আসলে জানবো যে এই ক্যালসিয়ামের ব্লাডের ক্যালসিয়ামের যেই ফ্যাক্টরগুলো প্লাজমা কনসেন্ট্রেশন রেগুলেশন করে তারা হচ্ছে কি দেখো প্যারাথর্মোন, ভিটামিন ডি, ক্যালসিটোনিন, এই তিনটা নামের পরে দেখো আরো দুইটা নাম দিয়েছি প্লাজমা প্রোটিন এন্ড প্লাজমা ফসফেট। এখানে একটু ছোট জিনিস মনে রাখো, যদি কখনো তোমাদের রিটেনে আসে বা তোমাদের জিজ্ঞেস করে, ভাইভাতেও জিজ্ঞেস করে যে ক্যালসিয়াম হিমোস্ট্যাসিস কে মেইনটেইন করে অথবা ফ্যাক্টরস রেগুলেটিং প্লাজমা ক্যালসিয়াম লেভেল অর এমসিকিউতেও আসে, তাহলে তোমাকে 5টা নামের 5টাই দিতে হবে। বাট যদি এরকম হয় লাইনটা যে what are the hormonal factors regulating plasma calcium concentration, যদি ফ্যাক্টর রেগুলেটিং প্লাজমা ক্যালসিয়াম লেভেলের সাথে হরমোনাল রেগুলেশনটা বলে, যদি হরমোনাল শব্দটা অ্যাড করা থাকে তাহলে তুমি শুধু প্রথম 3টা নামই বলবা, প্যারাথর্মোন বা প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি এন্ড ক্যালসিটোনিন। আমার এখানে আগুন দিচ্ছে, এরপর দেখো এই যে মেইনটেইন করলো ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস মেইনটেইন করলো, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হরমোনাল কন্ট্রোল অফ ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস। আমরা একটু হরমোনাল কন্ট্রোল অফ ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস করব। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে ব্লাডে কিভাবে হরমোনাল কন্ট্রোল হচ্ছে ক্যালসিয়াম। তোমাদের মধ্যে মাইক্রোফোন অন করাটা একটু অফ করো। দেখো প্লাজমা হরমোনাল কন্ট্রোলের মধ্যে প্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথর্মোন। প্যারাথর্মোন যখন কন্ট্রোল করবে, প্যারাথর্মোন বেসিক্যালি প্যারাথর্মোন কখন কন্ট্রোল করবে, রেগুলেশনটা করবে কখন, যখন তোমার এক্সট্রাসেলুলার ক্যালসিয়াম লেভেলটা কমে যাবে তখন হচ্ছে ব্লাডে প্যারাথর্মোন রিলিজ হবে। তখনই তোমাদের সাথে সাথে কিছু শব্দ আসবে, প্যারাথর্মোন কোথায় থাকে। ম্যাক্সিমাম যে ভুলটা করো, স্যার এটা থাইরয়েড গ্ল্যান্ডে থাকে, থাইরয়েড গ্ল্যান্ডের প্যারাথর্মোন কোত্থেকে রিলিজ হয়, স্যার থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, প্যারাথর্মোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয় না। ঠিক আছে, এই তোমরা ফিজিওলজির এন্ডোক্রাইন সিস্টেম যখন পড়েছো প্যারাথাইরয়েড হরমোন এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে পড়ে ফেলেছো, সেটা জানবা। বাট বেসিক্যালি এখানে ছোট একটাই ভুল করো তোমরা, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন কোত্থেকে রিলিজ হয় জিজ্ঞেস করলে কাট করে উত্তর দিয়ে ফেলো স্যার থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। এই কথাটা যেন কেউ না বলে। এখন দেখো প্যারাথর্মোনের বেলায় প্যারাথর্মোন যে কি কি কাজ করে, প্যারাথর্মোন হচ্ছে তোমার আমাদের যে ফিল্ট্রেটটা গ্লোমারুলার ফিল্ট্রেট আছে, এই গ্লোমারুলার ফিল্ট্রেটের সাথে যে ক্যালসিয়ামটা এক্সক্রিয়েট হয়, রেনাল টিউবুলসকে সে নোটিশ করে যে কিছু ক্যালসিয়াম বডি থেকে বের হয়ে গেছে, তাকে বেরোতে দেওয়া যাবে না, তাকে রিঅ্যাবজর্পশন করো। তখন রেনাল টিউবুলস গুলি কি করে, গ্লোমারুলার ফিল্ট্রেট থেকে যেই ক্যালসিয়াম গুলি বেরোছিল সেগুলোকে রিঅ্যাবজর্ব করে নিয়ে আসে। না তোমার যথেষ্ট কাজ আছে, তোমার ছুটি নেই, তোমাকে যেতে দেওয়া যাচ্ছে না। এইভাবে সে ক্যালসিয়াম ব্লাড ক্যালসিয়াম লেভেল বাড়ায়। সে আরেকটা কাজ করে, যখন সে ক্যালসিয়ামটাকে রিঅ্যাবজর্ব করে অ্যাজ ওয়েল এজ সে সেই সময় ওই ফসফেটের অ্যাবজর্পশনটাকে, ইন্টেস্টিনাল অ্যাবজর্পশনটাকে কমায় দেয়। ফসফেটের ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন কিডনি টিউবুলস থেকে ফসফেটের রিঅ্যাবজর্পশনটা কমায় দেয়, কারণ সে বলে যে ভাই ফসফেট এন্ড ক্যালসিয়ামের মধ্যে একটা ইনভার্স রিলেশন আছে। ব্লাডে যখন ফসফেট বেড়ে যায় তখন ক্যালসিয়াম কমে যায়, আবার ক্যালসিয়াম যখন বাড়ে তখন ফসফেট কমে যায়। তো ওই জন্য সে যেটা করে যে ক্যালসিয়ামটাকে ফসফেটটাকে বের করে দিয়ে ক্যালসিয়ামটাকে প্রিজার্ভ করে। আরেকটা কাজ সে করে সেটা হচ্ছে যে সে ইন্টেস্টাইন থেকে অ্যাক্টিভলি অ্যাবজর্পশনটা বাড়ায় ব্লাডের লুমেনে। ইন্টেস্টাইনাল লুমেনে যে ক্যালসিয়ামগুলি আছে সেগুলিকে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ইনক্রিজ করে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইনক্রিজ করে যে তাড়াতাড়ি বেশি বেশি অ্যাবজর্ব করো, আমার ক্যালসিয়াম দরকার। আরেকটা যে কাজ করে সেটা হচ্ছে সে কিডনিকে স্টিমুলেট করে যে ব্লাডে
ক্যালসিয়াম কমে গেছে, তুমি অ্যাক্টিভ ভিটামিন ডি যেটা হচ্ছে 125 ডাইহাইড্রোক্সিকলিক্যালসিফেরল সেটাকে স্টিমুলেশন করে, সেটা অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি করতে হেল্প করে, যার ফলে যে ভিটামিন ডিটা তৈরি হয় সে আবার যেই কাজটা করে সেটা হলো যে সে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশনটা বাড়ায়। ওভারঅল প্যারাথর্মনের কাজ হচ্ছে সিরামের ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটাকে বাড়ানো। এরপরে আসে হচ্ছে দেখো সেকেন্ড লাইনটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি যে কাজটা করে সেটা হচ্ছে যে সে আসলে ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন বাড়ায়, সে যখনই তৈরি হয় সে ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন বাড়ায়। আগের স্লাইডটা দেখো, দেখো যে এখানে দেখো সে ইন্টেস্টিনাল অ্যাবজর্পশনটাকে বাড়াচ্ছে, সেই সাথে সে কিডনি দিয়ে ক্যালসিয়ামের লস মিনিমাইজ at least 99.4% ক্যালসিয়াম বলতে থাকে। তাদের বল তোমার কাছে যথেষ্ট ক্যালসিয়াম আছে, ছাড়ো, আমার ব্লাডে ক্যালসিয়াম মেইনটেইন হচ্ছে না, তুমি কিছু ছাড়ো। এই ছাড়াটাকে বলে রিজর্পশন। যখনই দরকার হয় সে বনি রিজর্পশন অফ ক্যালসিয়াম বাড়ায়। এই তিনটে অ্যাকশন মিলে ভিটামিন ডি এর এই তিনটে কাজ মিলেই আলটিমেটলি যেটা হয় যে প্লাজমা ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়। এই যে দুইটা জিনিস দেখলা, একটা হচ্ছে প্যারাথর্মন এবং ভিটামিন ডি, এই দুজনেই যে কাজটা করলো আমাদেরকে ব্লাডের প্লাজমা কনসেন্ট্রেশন প্লাজমার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়াচ্ছে। এরপরে যে হরমোনটার নাম আসে ভিটামিন ডি টা একবার একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ ম্যাম ভিটামিন ডি যেভাবে বাড়ে সেটা একবার একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা বাবা, এই যে দেখো ভিটামিন ডি এর এই স্লাইডটা দেখতে পাচ্ছ, এই স্লাইডে দেখো ভিটামিন ডি টা যখন তৈরি হলো 125 ডাইহাইড্রোক্সিকলিক্যালসিফেরল তৈরি হলো, তখন সে কি করছে, ক্যালসিয়ামে স্টিমুলেটেড এটিপিএস কে অ্যাক্টিভেটেড করছে, অ্যালকালাইন ফসফেটেজ কে অ্যাক্টিভেটেড করছে এবং ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন কে অ্যাক্টিভেটেড করছে। তিনটাকে যখন অ্যাক্টিভেট করছে, তিনটা একসাথে করে একশো 22। আচ্ছা এরপরে আচ্ছা তুমি আমারে বলো তো 121 আছে কিনা? 121 নাই, 100 রোল নাম্বার 100, রোল নাম্বার 100 নাই, রোল নাম্বার 72। তোমরা আসলে অ্যাক্টিভ আছো কতজন? 121 জন ম্যাডাম। 121 জন অ্যাক্টিভ, তার মধ্যে আমি 3 জনই পারলাম না। রোল নাম্বার 1 জি ম্যাডাম। আছো? জি ম্যাম। রোল নাম্বার 10, রোল নাম্বার 10। তোমাদেরকে এখন অনলাইনে করতে হবে, রোল কল করতে হবে, তাই না? আচ্ছা তারপর দেখো, এরপরে দেখো, এরপরে যে হরমোনটার নাম বলবো আমরা, এটা হচ্ছে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিনটা আসলে কি করে, যখন সিরাম ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যায় তখন ক্যালসিটোনিন তার সেন্ট্রাল রোল প্লে করে। ক্যালসিটোনিন আসলে বেসিক্যালি রিলিজই হয় যখন সিরাম ক্যালসিয়াম বেড়ে যায়। যখন সিরাম ক্যালসিয়াম বেড়ে যায়, ক্যালসিটোনিন রিলিজ হয়ে যে কাজটা করে সে বোনের রিজর্পশনকে বন্ধ করে দেয়। তোমার মনে আছে ভিটামিন ডি বোনকে বলছে যে তুমি তুমি ক্যালসিয়াম ছাড়ো, আমার দরকার, আমার সিরামে নাই। ভিটামিন ডি যে কাজটা করেছে, প্যারাথর্মন যে কাজটা করেছে, সেই কাজটাকে ইনভার্স করে। ক্যালসিটোনিন এসে বোনকে স্টিমুলেশন দেয়, স্টপ দেয়ার, উই ডোন্ট নিড এনি মোর ক্যালসিয়াম, সো ডোন্ট রিজর্ট। এই একটা কাজ করে, সেই সাথে সে আরেকটা কাজ করে, সে ইন্টেস্টিনাল লস অফ ক্যালসিয়াম এন্ড ফসফেট দুটাকেই বের করে দেয়, দুটাকে ইউরিনের মাধ্যমে বের করে দেয়। এর আগে দেখো প্যারাথর্মন যে কাজটা করেছে, ইন্টেস্টিনাল
রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম করেছে কিন্তু সে ফসফেটকে বের করে দিয়েছে। ফসফেট এবং ক্যালসিয়ামের মধ্যে সে যে কাজটা করেছে ইনভার্স কাজ করেছে। বাট ক্যালসিটোনিন কি করে? বেরোবিজন দুইটাই বেড়ে যায়, একটাও ভালো না, দুইটাই বেড়ে যায়, যথেষ্ট হয়েছে, তোদের দরকার নাই, এরকম একটা অ্যাটিটিউড। যে যা বাবা, মানে ম্যাম ক্যালসিয়ামের এক্সক্রিশন ঘটাবে ক্যালসিটোনিন, তাই? আবার বলো। মানে ক্যালসিয়ামের এক্সক্রিশন প্রসেসটাকে প্রমোট করবে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন করবে, ক্যালসিয়ামের এক্সক্রিশন প্রসেসটাকে প্রমোট করবে, সেই সাথে অ্যাজ ওয়েল এজ সে ফসফেটের এক্সক্রিশনটাকেও প্রমোট করবে। সে শুধু কিন্তু ক্যালসিয়ামকে বের করে দেয় না, সে ফসফেটকেও বের করে দেয়। দেখো আমি তোমাকে এই লাইন, তোমাদেরকে এই লাইন বলার মানে হচ্ছে চলে গেছে, দাঁড়াও আবার নিয়ে আসি। আমি তোমাদেরকে এই লাইনগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, যখন সে তোমাদেরকে আলাদা করে এখানে জিজ্ঞেস করবে, প্যারাথর্মোনের যখন ফাংশন জিজ্ঞেস করবে, তখন তুমি কিন্তু বলছো যে ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়াচ্ছে কিন্তু ফসফেটের এক্সক্রিশন বাড়াচ্ছে। ক্যালসিটোনিনের বেলায় সে দুইজনকে বের করে দিচ্ছে, এই আলাদা করে জিজ্ঞেস করে যে প্যারাথর্মোন, তুমি যখন বলবে যে ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশন রেনাল টিউবুলসের ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াচ্ছে, তখন বলবে তাহলে ফসফেটের সাথে কি কাজ করে। তো ফসফেটের সে রিঅ্যাবজর্পশন প্যারাথর্মোন ফসফেটকে রিলিজ কি করে দেয়, এক্সক্রিয়েট করতে হেল্প করে। বাট ক্যালসিটোনিন কি করে? আমাদের মাথায় বেসিক্যালি দুটোকে রিলিজ করে। প্যারাথর্মোন যেহেতু ক্যালসিয়ামকে বাড়ায়, প্রিজার্ভ করছিল, ফসফেটকে বাড়াইছিল, আমরা হুট করে উল্টা একটা কথা বলি যে তাহলে ফসফেটকে মনে হয় কি করে, প্রিজার্ভ করে। বেসিক্যালি তা করে না, বেসিক্যালি সে দুটারই বের করে দেয়। এখানে তোমার জানতে হবে যেটা, সেটা হচ্ছে ক্যালসিটোনিন ক্যালসিয়াম এবং ফসফেট আয়ন দুটাকে ইউরিনের মাধ্যমে বের করে দেয়। এর ফলে কি হচ্ছে, ক্যালসিটোনিনের হচ্ছে একটা ডিক্রিজিং ইনফ্লুয়েন্স অফ ব্লাড ক্যালসিয়াম। তোমার প্রথম দুইটা, প্রথম প্যারাথর্মোন এবং ভিটামিন ডি হচ্ছে তোমার সিরাম ক্যালসিয়াম বাড়াচ্ছে, ক্যালসিয়াম বাড়ায়, নিচেটা কমাচ্ছে, করছে সিরাম ক্যালসিয়ামকে লোয়ার করছে, লোয়ারিং ইফেক্ট। এরপরে আমরা অল্প একটু পড়বো, সেটা এই ক্যালসিয়ামের ডিসঅর্ডারটা পড়ার আগে তুমি একটা জিনিস তোমরা শুনবা, সেটা হচ্ছে অ্যাডজাস্টেড প্লাজমা ক্যালসিয়াম। তোমাদের মধ্যে যারা একটু ভালো পরীক্ষা দিবা, একটু যাদেরকে টিচারের টেন্ডেন্সি থাকে একটু বেশি নাম্বার দেবে, তাদেরকে খুব সুন্দর করে জিজ্ঞেস করবে অ্যাডজাস্টেড প্লাজমা ক্যালসিয়াম বলতে কি বুঝো। অ্যাডজাস্টেড প্লাজমা ক্যালসিয়াম হচ্ছে, তোমাদেরকে আমি প্রথম একটা লাইন বলেছিলাম, দেখো স্লাইডে মনে করো, আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এই তিনটা লাইন আমি আবার বলবো। দেখো ফ্রি ক্যালসিয়াম হচ্ছে 55%, প্রোটিন বাউন্ড স্পেশালি অ্যালবুমিন বাউন্ড ক্যালসিয়াম হচ্ছে 45% এবং সলিউবল ক্যালসিয়াম কমপ্লেক্স উইথ অ্যানায়ন হচ্ছে সার্টেনেট ফসফেটের সাথে 5%। এখন দেখো মাঝখানের লাইনটা, প্রোটিন বাউন্ড মেইনলি অ্যালবুমিন বাউন্ড হচ্ছে 45%, ইটস নিয়ার অ্যাবাউট 50%, মানে 50% এর কাছাকাছি। এখন এই জিনিসটা কি করে, যখন কোনো কারণে সিরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশনটা লো হয়ে যায়, যদি কোনো কারণে সিরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশনটা কম হয়ে যায়, তাহলে কি ক্যালসিয়ামের অ্যালবুমিনের সাথে তো ক্যালসিয়াম বাইন্ড করতে পারে না, তখন টোটাল ক্যালসিয়াম লেভেলটা একই সাথে কমে যায়। আমরা যখন টোটাল ক্যালসিয়াম লেভেল করি, আমরা কিন্তু ফ্রি ক্যালসিয়াম এবং সেই সাথে তোমার প্রোটিন বাউন্ড ক্যালসিয়াম এবং আয়রন আদার সলুবল উইথ আদার সবগুলি মিলে এই তিনটা ফর্মকেই আমরা একসাথে টোটাল ক্যালসিয়াম হিসেবে মেজার করি। এখন যদি তোমার অ্যালবুমিন কনসেন্ট্রেশন কমে যায়, তাহলে ডেফিনেটলি অ্যালবুমিন বাউন্ড ক্যালসিয়ামটা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হয়, টোটাল ক্যালসিয়ামটা কমে যায়। যদি অ্যালবুমিনের সাথে বাউন্ড ফর্মে না থাকে, তাহলে টোটাল ফর্মে কমে যাচ্ছে। তো তখনও তুমি যদি ফ্রি ক্যালসিয়াম বা আয়নাইজড ক্যালসিয়াম বা আনবাউন্ড ক্যালসিয়াম যেই নামেই ডাকো,
আমরা আয়োনাইজড ফর্ম দিয়ে বলি আয়োনাইজড ক্যালসিয়াম তুমি ব্লাডে যদি মাপো তুমি নরমাল পাবা। এখন আমরা আয়োনাইজড ফর্ম নরমাল পাচ্ছি কিন্তু তার ক্যালসিমিয়া বা হাইপার ক্যালসিমিয়া ফিচার দেখা দিচ্ছে। এইসব ক্ষেত্রে আমরা কি করি, আমরা টোটাল অ্যাডজাস্টেড প্লাজমা টোটাল ক্যালসিয়াম করি। এইটা কি করে, এই যখন এই ব্যাপারটা হয় তখন আমরা পেশেন্টকে একটা কারেক্টেড ক্যালসিয়াম লেভেল করি, যেটাকে আমরা একটা ফর্মুলা ইউজ করি। ফর্মুলাটা একটু লিখো, কাগজে কলমে লিখো। আমি তোমাদের এই স্লাইডটা সাথে দিয়েছিলাম কিন্তু আমি যখন পিডিএফ করি কোনো কারণে আমারই সমস্যা হয়েছে, যার জন্য এই স্লাইডটা তোমাদের সাথে যায়নি। এটা হচ্ছে কারেক্টেড ক্যালসিয়াম অর অ্যাডজাস্টেড প্লাজমা টোটাল ক্যালসিয়াম ইজ ইকুয়াল টু measured total calcium in milligram per dl plus 0.8 তারপর একটা ফার্স্ট ব্রেকেট দাও দিয়ে 4.0 মাইনাস সিরাম অ্যালবুমিন। ম্যাম আবার বলবো ম্যাম একটু আস্তে ম্যাম আবার একটু বলেন। আচ্ছা আবার বলি, কারেক্টেড ক্যালসিয়াম ইকুয়াল টু একটা সমান চিহ্ন দাও measured total calcium in milligram per dl। ক্যালসিয়ামের যেটা ভ্যালু মিলিগ্রাম পার ডিএল এ করি সেটা মিলিগ্রাম measured calcium in milligram per dl। তারপরে হচ্ছে প্লাস চিহ্ন একটা যোগ চিহ্ন দাও দিয়ে 0.8 দেওয়ার পরে একটা ফার্স্ট ব্রেকেট দিবা। ফার্স্ট ব্রেকেট শিখাইতে হবে একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে 4.0 মাইনাস সিরাম অ্যালবুমিন ইন গ্রাম পার ডিএল। ফার্স্ট ব্রেকেট কমপ্লিট। এইভাবে আমরা কারেক্টেড ক্যালসিয়াম লেভেলটা পাই। এই যে এখানে ম্যাম সিরাম অ্যালবুমিন কোন এককে ম্যাম? ইন গ্রাম পার ডিএল। সিরাম অ্যালবুমিন মাপি কিভাবে? গ্রাম পার ডিএল এ না, ম্যাম রিজার্ভ টোটাল মিলিগ্রাম পার ডে। ক্যালসিয়াম লিখছি কি মিলিগ্রাম পার ডিএল আর সিরাম অ্যালবুমিন হচ্ছে গ্রাম পার ডিএল। এখানে দেখো এই ফর্মুলার মধ্যে যখনই তুমি এই ফর্মুলা বলবা তখনই স্যাররা জিজ্ঞেস করবে এই 4.0 এটা কি জিনিস। এই 4.0টা হচ্ছে তোমার অ্যালবুমিন লেভেলের এভারেজ। আমরা এভারেজ অ্যালবুমিন লেভেল কত জানি 4 গ্রাম পার ডিএল না, সেটাই হচ্ছে এই 4 রিপ্রেজেন্ট করছে। এখন এই জিনিসটা আমরা কেন জানবো, অ্যাডজাস্টেড প্লাজমা ক্যালসিয়াম আমরা কেন জানবো? দেখো তো আমি পেয়েছি যে আমার ফ্রি ক্যালসিয়াম কিন্তু নরমালি পেয়েছি, তারপরেও আমি অ্যাডজাস্টেড ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কেন জানছি, কেন দরকার? অ্যাডজাস্টেড ক্যালসিয়াম কনসেন্ট্রেশন যদি 2.1 to 2.6 হয় তাহলে এটা নরমাল। তার মানে হচ্ছে পেশেন্টের হাইপারক্যালিমিয়া বা হাইপোক্যালিমিয়ার জন্য কোনো ডিজিজ ম্যানিফেস্টেশন হচ্ছে না। তার এখন যেই সাইন সিমটম, যে ডিজিজের সাইন সিমটম গুলি দেখা যাচ্ছে সেটার সাথে ক্যালসিয়ামের কোনো সম্পর্ক নাই, তার অন্য কোনো সমস্যা হয়েছে। যেমন ধরো কোনো পেশেন্টের টিটেনি হলো, সিভিয়ার কনভালশন হচ্ছে, আমরা প্রাইমারিলি ধরে নিই যে কনভালশন হচ্ছে তার মানে হচ্ছে তার ক্যালসিয়াম লেভেল কমে যাচ্ছে। এখন আমি যখন ফ্রি বা আয়োনাইজড ক্যালসিয়াম করি দেখি যে ক্যালসিয়াম লেভেল নরমাল, কিন্তু পেশেন্টের তো টিটেনি আছে, তাহলে কি জন্য হচ্ছে? তখন আমি সাথে সাথেই যেটা করি সেটা হচ্ছে আমরা ফ্রি ক্যালসিয়াম লেভেলটা অ্যাডজাস্টেড ক্যালসিয়াম লেভেলটা দেখি। যদি অ্যাডজাস্টেড ক্যালসিয়াম লেভেল দেখি যে 2.1 to 2.6, ইন দ্যাট কেস তোমার হচ্ছে যে 2.1 to 2.6 মানে ক্যালসিয়াম রিলেটেড তার কোনো সমস্যা নেই, সে ভালো আছে। তার যে টিটেনি হচ্ছে সেটা অন্য কোনো, তার যে কনভালশন হচ্ছে সেটা কজ অন্য কোনো কারণে তার ক্যালসিয়াম লেভেল তার এই কনভালশনটা হচ্ছে। বাট তুমি যদি 2.1 এর নিচে পাও তাহলে তার ব্যাপার হচ্ছে যে তার ক্যালসিয়াম লেভেল আসলে লো, বেসিক্যালি তার বডিতে ক্যালসিয়াম কম আছে। আর এটা যদি 1.8 বা এর নিচে হয়, আবার মনে রাখো অ্যাডজাস্টেড ক্যালসিয়াম লেভেল যদি 1.8 or low, it means তার ক্যালসিয়াম লেভেল, সিরাম ক্যালসিয়াম লেভেল বেসিক্যালি ভেরি ভেরি লো, খুবই কম, এবং সে এই কারণেই তার সমস্ত সাইন সিমটম,
তার টিটেনি বলো, তার নিউরোমাসকুলার ইরিটেবিলিটি বলো, যেগুলি হচ্ছে তার স্পাজম হচ্ছে, সেগুলি হচ্ছে তার লো ক্যালসিয়াম কনসেন্ট্রেশনের জন্য। আর যদি এই অ্যাডজাস্টেড ক্যালসিয়াম কনসেন্ট্রেশন 2.6 বা এর উপরে হয়, তার মানে তার হাই ক্যালসিয়াম কনসেন্ট্রেশন, তখন আমি তাকে দেখবো, তখনও আমি অ্যালার্মিং হব। ভেরি লো যখন 1.8 হবে, তখন থেকে আমার জন্য অ্যালার্মিং। অ্যাজ এ ডক্টর তোমাকে তাড়াতাড়ি এটা কারেকশন দিতে হবে। আর 2.6 এর উপরে, কারণ হচ্ছে তার হচ্ছে হাইপোক্যালসেমিয়ার সাইন সিমটম গুলি সব তখন ধরা পড়বে। আর যদি হাই হয়, তখনও তোমার জন্য অ্যালার্মিং, যে বেড়ে গেছে, তাড়াতাড়ি এটা কমাইতে হবে। এই যে পুরো ব্যাপারটা, এই ক্যালসিয়ামের অ্যাডজাস্টেড ক্যালসিয়ামটা আসলে বেসিক্যালি দেখা হয় হচ্ছে ক্যালসিয়াম রিলেটেড ডিসঅর্ডার গুলিকে বোঝার জন্য। এখন এই ক্যালসিয়াম রিলেটেড ডিসঅর্ডার গুলি আসলে দুই রকমের হয়, একটা হচ্ছে হাইপারক্যালসিমিয়া আর একটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া। হাইপারক্যালসিমিয়াটা কি কখন হয়? যখন সিরামের কনসেন্ট্রেশন 2.6 এর বেশি হয়ে যায়, 2.6 মিলিমোল পার লিটারের বেশি হয়ে যায়, হ্যাঁ, তখন হচ্ছে হাইপারক্যালসিমিয়া। কেন হয় হাইপারক্যালসিমিয়ার কারণ কি? কেন ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে? প্রথম কারণ, একদম প্রথম কারণ হচ্ছে হাইপারপ্যারাথাইরয়েডিজম হবে। তার প্যারাথাইরয়েড হরমোন বেশি বেশি রিলিজ হচ্ছে, সে বেশি বেশি ক্যালসিয়াম বাড়াচ্ছে, প্লাজমা ক্যালসিয়াম বেশি বেশি বাড়াচ্ছে, ইন্টেস্টাইনাল লুমেন থেকে অ্যাবজর্পশন বাড়াচ্ছে, কিডনি থেকে রিঅ্যাবজর্পশন বাড়াচ্ছে, আর বোন থেকে রিজর্পশন বাড়াচ্ছে। তিনটা কাজই সে করছে, যার জন্য সিরাম কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে। রোল নাম্বার 176 আছো? রোল নাম্বার 135। তোমাদেরকে আমি স্লাইড আরো কমাবো এবং আরো কম বলা শুরু করব। স্লাইড আগে তো তোমাদের বিস্তারিত স্লাইড দিতাম, এখন আমি শর্ট ফর্মে স্লাইড দিই এবং বলি বেশি। এরপরে আমি বলবো কম, স্লাইডও কম। মোটে আমি স্লাইডই দিব না, বলবো শুধু। নেক্সট ক্লাসে আমার কোনো স্লাইড পাবে না, শুধু আমি কথা বলবো। আচ্ছা দেখো, কজেস অফ হাইপারক্যালসিমিয়া হচ্ছে কি? হাইপারপ্যারাথাইরয়েডিজম হবে, ভিটামিন ডি ইনটক্সিকেশন হবে, থাইরোটক্সিকোসিস হবে, থাইরোটক্সিকোসিসের জন্য হয়, মিল্ক অ্যালকালি সিনড্রোম, সার্কোইডোসিস, কাজেস ডিজিজ বা ম্যালিগন্যান্সির জন্য হয়। এগুলি তোমরা মুখস্থ করার জিনিস। কি কি কারণে হাইপারক্যালসিমিয়া হচ্ছে, এগুলি তোমাদের মুখস্থ করার জিনিস। তোমার যেটা জানতে হবে, হাইপারক্যালসিমিয়া তোমার ভাইভাতে, রিটেনে, এমসিকিউতে সব জায়গায় হাইপারক্যালসিমিয়ার কজটা জানতে চাইবে, কিন্তু ভাইভাতে তোমাকে মেইনলি ধরবে ইফেক্ট কি, হাইপারক্যালসিমিয়া হলে কি সমস্যা হয়। একটু ভালো নাম্বার দিতে গেলে আমি জিজ্ঞেস করবো কজ, দুই তিনটা কজ তোমরা আসলে পারবা, কিন্তু ইফেক্টটা তোমাদের বেশি বেশি মনে রাখতে হবে। ইফেক্ট আমরা অনেক বেশি ধরি। যখন তুমি হাইপারক্যালসিমিয়ার ইফেক্ট বলবা, তখন হচ্ছে তোমার প্রথম শব্দটাই হচ্ছে মাসকুলার উইকনেস হবে। মাসকুলার উইকনেস হবে, অ্যাবডোমিনাল পেইন হবে, ল্যাক অফ অ্যাপেটাইট হবে, কনস্টিপেশন হবে। তারপরে যেটা হবে, তার বোথ সেন্ট্রাল এন্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম দুটাই ডিপ্রেসড হয়ে যাবে। শুধু মানে সেন্ট্রাল এন্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম দুটো তো ডিপ্রেস হবে, সেই সাথে তোমরা যখন মেডিসিনে পড়বা, এই কথাগুলি তোমাদের ডেফিনেটলি মনে রাখতে হবে যে হার্টের উপরে ক্যালসিয়ামের কাজটা অনেক ভাইটাল। সেটা হচ্ছে যে তার মাসেল উইকনেস হলো, তার জন্য অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, ল্যাক অফ অ্যাপেটাইট হচ্ছে, এগুলি তার জন্য কষ্টের। বাট হার্টের উপরে সে যখন করে, সে হচ্ছে হার্ট যখন ডায়াস্টোল করে, হার্টের ডায়াস্টোল যখন হয়, তখন তাকে হার্টকে রিল্যাক্স করতে দেয় না। ডিপ্রেস দ্য, লাইনটা এরকম, ডিপ্রেস দ্য রিল্যাক্সেশন অফ হার্ট ডিউরিং ডায়াস্টোল। সুন্দর একটা লাইন, মেইন বইগুলিতে এইভাবে দেওয়া আছে, ডিপ্রেসড রিল্যাক্সেশন অফ হার্ট ডিউরিং ডায়াস্টোল। মানে কি? মানে হচ্ছে হার্টটা আসলে সিস্টোলিক স্টেটে কন্ট্রাক্টেড হয়ে থাকে। এই সময় মেডিসিনে যখন পড়বা, তখন তো ডেফিনেটলি এটা জিজ্ঞেস করবে যে হাইপারক্যালসিমিয়াতে হার্ট কোন স্টেটে থাকে, হার্ট অ্যাটাকটা যখন হয় কোন স্টেটে হয়? এটা হচ্ছে সিস্টোলিক কন্ট্রাকশনের স্টেটে ম্যাসিভ অ্যাটাক হয়। তারপরে দেখো, তারপরে আমরা পড়বো হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া অ্যাজ ইউজুয়াল 2.1 এর নিচে, যখন 2.1 মিলিমোল, যখন ব্লাড ক্যালসিয়াম 2.1 এর নিচে নেমে যাবে, তখন হচ্ছে হাইপোক্যালসিমিয়া। কারণ হাইপোক্যালসিমিয়ার কজ, বাংলাদেশে হাইপোক্যালসিমিয়ার প্রথম কজ হচ্ছে ডিক্রিজ ডায়েটারি ইনটেক। বিশেষ করে মহিলাদের তো ডায়েটারি ইনটেক নাই, তারা ওই যেটুকু দুধ, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট হয়, প্রথম
প্রথমে বাচ্চাদের দেয়, তারপরে হাজবেন্ডের দেয়, নিজে কিন্তু আর খায় না। আর নিজের খাওয়ার ম্যাম কোনো স্লাইড দরকার নেই। হ্যাঁ, দেখা যায় না ম্যাম, এগুলি তো স্লাইড স্লাইড তো দেখা যায় না। কি দেখা যাচ্ছে না? স্লাইড চেঞ্জ হয় নাই, এগুলি তো না, স্লাইড মানে- নাই, এগুলি তো তোমরা আচ্ছা। শুনবা। এগুলি স্লাইড এই জন্যই নাই যে এই যে তোমরা মাত্র কয়েকটা ছেলে মেয়ে অ্যাক্টিভ, তোমাদের অ্যাক্টিভনেসেরও তো একটা পুরস্কার দেওয়া উচিত। তোমরা শুনছো, বাকিরা শুনবে না, এই জন্য স্লাইড আমি কমায় ফেলছি এবং শুধু হেডলাইন গুলি আমি স্লাইডে দিয়ে দিয়েছি। বেসিক্যালি তোমরা কতজন অ্যাক্টিভ আমি তো দেখতে পাচ্ছি না। তো স্লাইড যারা অ্যাক্টিভ না তাদের তো আসলে স্লাইডের দরকার নাই, আর যারা আছো তারা তো শুনতেই পাচ্ছ, তারা শুনবা। যেমন আমরা ক্লাসে লেকচার নেই, ক্লাসে যেভাবে লেকচার বলি তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের জন্য। আচ্ছা দেখো, হাইপোক্যালসিমিয়াতে কি হচ্ছে, ডায়েটারি ইনটেক তো মহিলাদের নাই, তারপরে হচ্ছে যেটা ভিভিড ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার যখন থাকে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশনটা কমে যায়। একটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা হলে, কোনো কারণে হাইপোপ্যারাথর্মন যদি হাইপোপ্যারাথাইরয়েডিজম যদি হয়। আরেকটা হচ্ছে যদি নেফ্রাইটিস হয়, নেফ্রাইটিস হচ্ছে কিডনির নেফ্রনের একটা ইনফ্লামেশন। নেফ্রাইটিস যখন হয় তখন ওই রিঅ্যাবজর্পশনটা আসলে রেনাল রিঅ্যাবজর্পশনটা হতে পারে না, সেটাকে বলে হচ্ছে, সেটা যেটা হয় যে ইনক্রিজ দ্য রেনাল এক্সক্রিশন ডিউ টু নেফ্রাইটিস। আরেকটা হচ্ছে যে কোনো রকম ডিজিজে যদি প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশনটা কমে যায়। এর আগে তোমরা দেখেছো না যে অ্যালবুমিন কনসেন্ট্রেশন, অ্যালবুমিনের সাথে বাউন্ড ফর্মে থাকে 45%। এই 45% এখন কোনো কারণে যদি অ্যালবুমিন কনসেন্ট্রেশনই কম থাকে তাহলে তো তোমার ডেফিনেটলি হাইপোক্যালসিমিয়া। আর আরেকটা হচ্ছে যদি রেনাল টিউবুলার কোনো ডিসঅর্ডারে ফসফেটের রিটেনশনটা বেশি হয়ে যায়, মানে ব্লাডে ফসফেটটা বেশি থাকে। এখন দেখো ইফেক্ট অফ হাইপোক্যালসিমিয়া ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা 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 এখন না, এটা থ্রুআউট ইউর মেডিকেল লাইফ তোমাকে এটা জানতে হবে। এটা হচ্ছে কি, হাইপোক্যালসিমিয়ার জন্য 3 রকমের ডিসঅর্ডার হয়। সেটা হচ্ছে যেমন তোমার টিটেনি হয়, রিকেটস হয় এন্ড অস্টিওপোরোসিস হয়। রিমেম্বার ইট, পে অ্যাটেনশন হিয়ার। তোমাকে এই তিনটা ম্যাডাম সাউন্ড ক্লিয়ার না ম্যাডাম, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার না। এখন শুনতে পাচ্ছো? জি ম্যাডাম এখন ক্লিয়ার। আমার হাত লেগে গিয়েছিল। যখন তোমার হাইপোক্যালসিমিয়ার এই যে তিনটা ডিসঅর্ডার, টিটেনি, রিকেটস এন্ড অস্টিওপোরোসিস, তিনটাই তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করবে। ভাইভাতে এই তিনটা থেকে কোনো না কোনোটা থেকে তোমাকে কোশ্চেন ডেফিনেটলি করা হবে। এখন দেখো টিটেনি কি হয়, আমি একটু আগে টিটেনি সম্পর্কে কিন্তু অ্যাডজাস্টেড প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশনের সাথে টিটেনির কথাটা বলেছি, আবার বলে দিই। টিটেনি হচ্ছে characterized by fall in serum calcium level below 2.1 or তুমি মিলিগ্রাম পার ডিএল এ যদি করো 6 মিলিগ্রাম পার ডিএল, যেটা হচ্ছে এই টিটেনির বেলায় তোমার যা হবে সিভিয়ার প্রচন্ড নিউরোমাসকুলার ইরিটেবিলিটি হবে। নিউরোমাসকুলার মাসেল আর নিউরনের মধ্যে প্রচুর ইরিটেশন তৈরি হবে, সেই সাথে তার অনেক স্পাজম হবে এবং ওভারঅল তার কনভালশন হবে। তোমাকে টিটেনি নিয়ে শর্ট নোট আসবে, টিটেনি, রিকেটস, অস্টিওপোরোসিস তিনটা নিয়েই শর্ট নোট আসবে, ভাইভাতে জিজ্ঞেস করবে। এরপরে দেখো রিকেটস হচ্ছে একটা ডিসঅর্ডার যেটা হচ্ছে ক্যালসিফিকেশন অফ বোনটা ডিফেক্টিভ হয়। এখন রিকেটস কি, যে কথাটা বলতে রিকেটস কেন হয়, রিকেটস হচ্ছে বোনের আসলে হাড়ের। ম্যাডাম সাউন্ড আবার লো ম্যাডাম। আবার শুনতে পাচ্ছ না? এখন ঠিক আছে ম্যাডাম। আচ্ছা মাঝে মধ্যে এরকম। হ্যাঁ এখন শোনো, বোনসের যখন তোমার হবে, বোনস হচ্ছে ক্যালসিফাইড হতে পারবে না, যেহেতু ক্যালসিয়াম নাই, বোনস ক্যালসিফিকেশনের জন্য ক্যালসিয়াম লাগবে, বোন ক্যালসিফিকেশন হতে পারে না। এটা বেসিক্যালি তোমার এখানে ভাইবার কোশ্চেন কি হবে, তুমি যখন বলবা যে টিটেনির পরে রিকেটস এন্ড অস্টিওপোরোসিস, তখনই স্যার জিজ্ঞেস করবে যে রিকেটস কাদের হয়, রিকেটস বাচ্চাদের হয় আর অস্টিওপোরোসিসটা হয় এল্ডারলিদের। এখন রিকেটস এর বেলায় যা হয়, রিকেটস বাচ্চাদের যখন ক্যালসিয়াম কি হয়, তুমি যখনই একটু ভালো করবা, তোমার
আমার এই কথাগুলি সবগুলি ভালো ভালো রেজাল্ট। যখনই তুমি রিকোয়েস্ট করবা বলবা যে এটা বাচ্চাদের হয়, স্যারটা জিজ্ঞেস করবে কিভাবে বুঝবা। এখন শুধু যে তোমাকে আমি ফার্স্ট ক্রপে জিজ্ঞেস করবো বা ফার্স্ট কার্ডে জিজ্ঞেস করবো তা না। এই রিকেটস এবং অস্টিওপোরোসিস তোমাকে পেডিয়াট্রিক্সে জিজ্ঞেস করবে, তোমাকে মেডিসিনের পরীক্ষায় জিজ্ঞেস করবে। থ্রু আউট দ্য লাইফ তোমার রিকেটস এন্ড অস্টিওপোরোসিস নিয়ে কাজ করতেই হবে। যদি কেউ বলে থাকো যে আমি ফিমেল পেশেন্ট দেখবো না, ইন দ্যাট কেস তারে হয়তো তারপরেও অস্টিওপোরোসিস ছেলেদেরও হয়। সেই জন্য ওই রিকেটস আর অস্টিওপোরোসিস আর ট্রিটমেন্ট সারা জীবনের জন্য করে নিবা এবং সারা জীবনের জন্য এটা মনে রেখে নিবা। এখন রিকেটস এর বেলায় কি হয়, বাচ্চাদের তো হয় দেখা যায় যে গ্রোয়িং বাচ্চারা তারা দাঁড়াচ্ছে না, বসে থাকে, দাঁড়ায় না, দাঁড়াতে চায় না, বা দাঁড় করালে সে কান্না করে। তাকে তার পায়ে সে তো তার টেন্ডারনেসটা বলতে পারে না, তারপরে তুমি একটু চাপ দিয়ে দিলে সে কান্না করে, হাতে পায়ে হাঁটুতে বা ইসে চাপ দিলে কান্না করে। আর তার দাঁড়ানোটা তার ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলি দেরি হয়, সে দেরিতে দাঁড়াচ্ছে, তার দাঁত উঠতেছে না। তার বয়সী ছেলে মেয়েদের দাঁত উঠে কথাবার্তা বলে কমপ্লিট, কিন্তু তার দাঁত উঠে না, সে দাঁড়াচ্ছে না। ও মায়েরা আসলে চিন্তাই করে না যে এটা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি। বিশেষ করে এটা আমাদের গ্রামে যেটা হয় সেটা হলো যে কি বাচ্চাকে আমাদের গ্রামে হচ্ছে নাদুস নুদুস বাচ্চার খুব শখ, যার জন্য ওই দুধ না দিয়ে চালের গুঁড়ি দিয়ে এক ধরনের সুজি রান্না করে, যেটা পানি দিয়ে চালের গুঁড়ি রান্না করে মনের সুখে খাওয়ায়। তাতে করে বাচ্চাগুলি বেশ নাদুস নুদুস ফুলু ফালু হয়, কিন্তু এদিকে হচ্ছে যে তার তো ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হয়। তারপরেও যেটা হয়, সে যখন দাঁড়ায় অনেক দেরি করে দাঁড়ায় এবং তাকে বাবা মা জোর করে একটু দাঁড় করায়, সে আস্তে আস্তে হাঁটতে শিখে এবং তখন তার যেটা হয় বোয়িং অফ লেগ হয়। বো মানে হচ্ছে তোমার বাঁকা হয়ে যায়, বোয়িং অফ লেগ হয়। আচ্ছা, এরপরের ব্যাপারটা হচ্ছে ম্যাম ভয়েস শোনা যাচ্ছে না। এই এখন শোনা যাচ্ছে? জি ম্যাডাম। এখন শোনা যাচ্ছে না। আমি তো মোবাইলটা একটু এদিক ওদিক নিলেই তোমরা শুনতে পাও না। আচ্ছা, তারপরে দেখো অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস নিয়ে যখনই তুমি অস্টিওপোরোসিস বলবা, স্যার আসলে ডিসিশন নেবে। তোমাকে তিনটেই জিজ্ঞেস করবে, কাউকে যে কোনো একটা জিজ্ঞেস করবে। অস্টিওপোরোসিস নিয়ে যখন বলবা তখন বলবে যে কাদের হয়। অস্টিওপোরোসিস আসলে কি জিনিস? এটা হচ্ছে বনের ডিমিনারেলাইজেশন হচ্ছে, বন থেকে ক্যালসিয়াম গুলি বের হয়ে যাচ্ছে। ওই যে বলছিলাম মনে আছে যে ভিটামিন ডি এর বেলায়, যে ভিটামিন ডি যখন সিরাম ক্যালসিয়াম লেভেল কনসেন্ট্রেশন মেইনটেইন করতে হবে, তখন বলতেছে বনকে বলতেছে যে তুমি ক্যালসিয়াম ছেড়ে দাও। বন তো ক্যালসিয়াম ছাড়তে ছাড়তে তো সে নিজে ফোকলা হয়ে যাচ্ছে। তার যে সে যে মিনারেলাইজড ম্যাচিউর ছিল, সেটা আস্তে আস্তে ডিমিনারেলাইজেশন হচ্ছে, যার ফলে হচ্ছে বনি ম্যাসটা কমে যায়। এখন এখানে কি হয়, কাদের হয়? বড়দের হয়। কোন বড়দের হয়? ছেলে মেয়ে সবারই হয়, অ্যাডাল্ট মেল ফিমেল সবারই অস্টিওপোরোসিস হতে পারে। এবং অস্টিওপোরোসিসে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় আসলে তোমার ইয়েদের পোস্ট মেনোপজাল উইমেনদের বেশি হয়। এখন দেখো পোস্ট মেনোপজাল উইমেনদের যখন বেশি হয়, তাদের সিমটম কি থাকে? স্যারটা জিজ্ঞেস করবে, তোমাকেই জিজ্ঞেস করবে, যারা শুনছো তোমাদের মধ্যেই কাউকে না কাউকে জিজ্ঞেস করবে যে অস্টিওপোরোসিস কিভাবে বুঝবা যে অস্টিওপোরোসিস হয়েছে? এর অস্টিওপোরোসিস হয়েছে আসলে তুমি বুঝবা যে সে ব্যথা বলতেছে, সে বলতেছে আমার পিঠের থেকে ব্যথা শুরু হয়, আমার শরীরের চারিদিকে ব্যথা করতেছে, আমার কোমরে ব্যথা করে, আমার পায়ে ইভেন ব্যথা আমার পা পর্যন্ত নেমে গেছে। আসলে তার হচ্ছে কি বনি মানে ভার্টেব্রাল কলামে ফ্র্যাকচার হয়েছে। ফ্র্যাকচার হয়ে সেটা তার পেইনটা বডি ট্র্যাঙ্কে রাউন্ড দ্য ট্র্যাঙ্ক হচ্ছে রেডিয়েট করে সেটা হিপ এবং লেগ পর্যন্ত তার রেডিয়েট করছে, তার এই রেডিয়েটিং পেইনটা হয়। আরেকটা হচ্ছে খুব ছোট, হয়তো একটু আছাড় খেয়ে পড়ে গেছে, দেখা গেল যে তার কোমর ভেঙে গেছে, বা হিপের বোনগুলি ফ্র্যাকচার হয়েছে, বা ফিমারের হেড অফ দ্য ফিমার ভেঙে গেছে। এটা হচ্ছে তার অস্টিওপোরোসিসের সাইন। এখন তাকে ট্রিটমেন্ট কি দিবা? ট্রিটমেন্ট হচ্ছে ডেফিনেটলি তাকে, একটা মহিলা যদি হয় তাকে এস্ট্রোজেন থেরাপি দিতে হবে। এস্ট্রোজেন থেরাপির সাথে সাথে তাকে হাই কনসেন্ট্রেশনে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দিতে হবে। আর আমাদের দেশে একটু অ্যাডভাইস করবো যে আপনারা ওই সকাল 10টা থেকে 2টা পর্যন্ত এই রোদের মধ্যে একটু বসে থাকবেন। 10 মিনিট বসলে হয়, কিন্তু আমরা কি করি, এই সকাল 10টা থেকে 2টা রোদটা একটু কড়া থাকে, তো আমরা এই সময়টা অ্যাভয়েড করি, আমরা মর্নিং এ গিয়ে রোদে যাই। মর্নিং এর রোদে আসলে ইউভি তৈরিও হয় না, আর ভিটামিন ডিও তৈরি হয় না, ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় না। আর
পেশেন্টকে অস্টিওপোরোসিসের পেশেন্টকে তুমি হাই কনসেন্ট্রেশন অফ কি দিবা, হাই কনসেন্ট্রেশন ক্যালসিয়াম কন্টেনিং ফুড দিবা, ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে। ওকে, আর অল্প একটু তোমাকে আমি পড়াবো ফসফরাস নিয়ে। ফসফরাসের দেখো, ফসফরাসের যেটা হচ্ছে যে এটার সোর্স গুলি কি, এটা সোর্স গুলি জানার আগে একটা জিনিস জানো যে 80% অফ বডি ফসফরাসটা হচ্ছে তোমার থাকে বোনের সাথে, বোনস এন্ড টিথের সাথে ক্যালসিয়ামের সাথে কম্বাইন করে থাকে। এখন এটা সোর্স কি, একদম এই যে পিকচারে দেখছো, যে ফিগারটা দেখছো দেখে বলে দিবা। মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট, চিজ, egg yolk, oatmeal, various nuts, whole wheat, potato, liver, fish, meat, সবকিছু তো ফসফরাস থাকে। এখন ফসফরাসের ডেইলি রিকোয়ারমেন্ট কত? ফসফরাসের বেলায় একটা কথা দেখো, ফসফরাসের ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে শুড বি অ্যাট লিস্ট ইকুয়াল টু অর পারহ্যাপস টুয়াইস দ্য ক্যালসিয়াম ইনটেক। মানে তোমার ক্যালসিয়াম অ্যাট লিস্ট তোমার ক্যালসিয়ামের সমপরিমাণ খাওয়াতে হবে, আদারওয়াইজ এর ডবলও খাওয়াতে হতে পারে। এবং বোথ অ্যাডাল্ট মেল এন্ড ফিমেলে এটা হচ্ছে তোমার 1 to 1.5 গ্রাম পার ডে। ঠিক আছে, এক গাদা ফসফরাসের ফাংশন টোটো করে মুখস্থ করে ফেলবা, এবং মুখস্থ করার প্রথম লাইনটা প্রথমেই বলবা, এসেনশিয়াল ফর দ্য ফর্মেশন এন্ড ডেভেলপমেন্ট অফ বোনস এন্ড টিথ অ্যালং উইথ দ্য ক্যালসিয়াম। তারপরের গুলি দেখো, play central role in the formation and utilization of high energy phosphate compound, ATP, GTP, creatine, phosphate ইত্যাদি। তারপরে হচ্ছে তোমার helps in the formation of phospholipid, phosphoprotein nucleic acid। আর হচ্ছে forms several nucleotides, NAD, আচ্ছা শোনো, এখানে NAD, NADP এগুলির মাথার উপরে একটা যোগ চিহ্ন হবে, আমার এখানে উঠে নাই, তোমরা দিয়ে নিও। তোমরা কিন্তু এরকম শুধু NAD দিবা না, এর মাথার উপরে একটা প্লাস চিহ্ন দিবা। আর হচ্ছে তোমার several proteins and enzyme activation are activated by phosphorylation। আর ফসফেট হচ্ছে খুবই নেসেসারি হচ্ছে for the absorption and metabolism of carbohydrate। ভাইয়া তো দেখবা, আপুদের দেখবা, আমার মেয়ে একটু দেখছে তোমাদের কিভাবে ক্লাস। আচ্ছা, এইটা হচ্ছে ফসফেটের ফাংশন বলবা। দেখো আমি এখানে একটা ফিগার দিয়েছি, মেটাবলিজম অফ ফসফেট। দেখো ডায়েটারি ইনটেকটা হচ্ছে তোমার 1 to 1.5 গ্রাম পার ডে আমরা নিচ্ছি। এর মধ্যে ইন্টারসেলুলার হচ্ছে ইন্টারসেলুলার যে এর মধ্যে যেটা অ্যাবজর্ব হচ্ছে 0.9 গ্রাম পার ডে হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে। দেখো হলুদ, সরি এটা হ্যাঁ এটা হলুদ দাগানোটা দেখো, সেটা হচ্ছে তোমার ইন্টারসেলুলার। এখানে ওই ফিগারটা কই, আচ্ছা তোমাদের একটা ফিগার চলে গেছে, একটা ফিগার মিস হয়েছে, সমস্যা নেই, আমি মুখে বলে দিচ্ছি। তোমার ইন্টারসেলুলার যেই আমাদের ডায়েটারি যে 1 to 1.5 গ্রাম পার ডে, সে তার মধ্যে 15% থাকে ইন্টারসেলুলার আর 85% থাকে এক্সট্রাসেলুলার। বুঝেছো? এখন এই যে 15% ইন্টারসেলুলার থাকে, এই 15% ইন্টারসেলুলারের 85% থাকে স্কেলেটনে আর 15% থাকে সফট টিস্যুতে। আর বাকি যে 15% বাকি যে এক্সট্রাসেলুলার 15% থাকে, এই এক্সট্রাসেলুলার 15% যেটা সিরামে থাকে, এদের মধ্যে 10% থাকে প্রোটিন বাউন্ড, 35% কমপ্লেক্স উইথ সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম এন্ড রেস্ট ইজ ফ্রি, 55% হচ্ছে তোমার ফ্রি। তোমার এখানে এই জিনিসগুলি জানার চেয়ে আরো কি কি জানা দরকার সেটা আমি অলরেডি বলে ফেলেছি। তোমাকে আসলে বেসিক্যালি প্যারাথর্মোন এবং ক্যালসিটোনিনের রিলেশনে ফসফরাসের বাড়লো না কমলো সেটা জিজ্ঞেস করবে। ফসফরাস থেকে মেইনলি আমি এইটাই শুনছি, ম্যাক্সিমাম ছেলেমেয়েদের কি আসলে প্যারাথর্মোন এবং ক্যালসিটোনিনের ফসফরাসের উপর কাজ কি সেটা দেখাচ্ছে। ও এই ফিগারটা, আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে ব্লাডের রেগুলেশন। ফসফেট যখন কোনো কারণে ব্লাডে বেড়ে যায়, ফসফেটের ব্লাড ফসফেট রেগুলেশনে কিডনি প্লেস দ্য কি রোল। যখনই ফসফেট বেড়ে যায় তখন কিডনি দিয়ে ফিল্ট্রেশন বেশি হয়ে যায়, কাজটা কে করে? প্যারাথর্মোন আর ক্যালসিটোনিন কিডনিতে ফসফেটের এক্সক্রিশন বাড়ায় দেয়
আর যখনই ফসফেট কমে যায় কিডনিরে বলে চুপ, আর কাজ করা লাগবে না, বসো, এটারে আমার কাছে ফেরত দাও, রিঅ্যাবজর্পশন করো, এই কাজটা শেষ করে। তারপরে দেখো কজেস অফ ইনক্রিজ ফসফেট, এগুলি অনেক বেশি অ্যাবনরমাল কোশ্চেন যখন করবে তখন এটা তোমাদের জিজ্ঞেস করবে কেন ফসফেট ব্লাড ফসফরাস বেড়ে যেতে পারে, ক্রনিক নেফ্রাইটিস এবং হাইপোপ্যারাথাইরয়েডিজমে। আর যদি তোমার ডিক্রিজ করে হচ্ছে রিকেটস, হাইপারপ্যারাথাইরয়েডিজম আর ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস আবার ইনঅর্গানিক ফসফেটটা কমে যায় বাট অর্গানিক ফসফেটটা হায়ার থাকে। এখন দেখো তোমাকে আমি এতক্ষণ ধরে এই যে ফসফেট পড়ালাম, কেন পড়ালাম? ফসফেট পড়ানোর আমার কোনো একটা তো কারণ আছে। ফসফেটে কিন্তু অত বেশি তোমাকে কোশ্চেন করবে না, প্যারাথরমোন এবং ইসের ক্যালসিটনিনের রিলেশনে তাদের ফসফেটের কম বেশির জন্য তোমাকে বেসিক্যালি ফসফেটটা তুমি এজ এ ডক্টর তোমার কেন জানতে হবে সেটা আমি বলে দিই। তোমার এজ এ ডক্টর প্যারাথরমোন এবং ফসফেটের আমাকে জাস্ট 1 মিনিট টাইম দাও। তোমাদের এই স্লাইডটা আছে কিনা আমি একটু দেখি। তোমাকে বেসিক্যালি এজ এ ডক্টর তোমাকে ফসফেটের রিলেশনটা জানতে হবে। আমরা আমাদের যেটা হয় যে আমরা প্রোটিন এবং ফসফেটের কি করি, রেশিও করি, এবং প্রোটিন এবং ফসফেটের রেশিওটা আমাদের জানতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। প্লাজমা ক্যালসিয়াম এন্ড ফসফেট রেশিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যালসিফিকেশন অফ বোনস। এখন দেখো প্লাজমা ক্যালসিয়াম এবং ফসফেট ইন মিলিগ্রাম পার ডিএল, যদি তুমি প্লাজমা ক্যালসিয়াম এবং ফসফেটের মিলিগ্রাম পার ডিএল এ যে ভ্যালুটা আছে সেটাকে তুমি মাল্টিপ্লাই করো, তাহলে চিলড্রেনের বেলায় এটা হবে অ্যারাউন্ড 50 আর অ্যাডাল্টের বেলায় এটা হবে তোমার অ্যারাউন্ড 40। এই ক্যালসিয়াম এবং ফসফেটের যে মাল্টিপ্লিকেশনটা রিকেটসের বেলায় এটা তোমার বিলো 30 হবে। তো রিকেটসের যারা পেডিয়াট্রিশিয়ান হবা বা যারা প্র্যাকটিসও করবা, পেডিয়াট্রিশিয়ান হও বা যাই হোক, তুমি এজ এ ডক্টর তোমার এটা জানতে হবে যে তুমি তোমাকে যখন রিপোর্ট করবা বা তুমি রিপোর্ট করতে দিবা, ক্যালসিয়ামের সাথে সাথে তোমার ক্যালসিয়াম ফসফেটের মাল্টিপ্লিকেশনটা জানতে হবে যে ক্যালসিয়াম ফসফেটের মাল্টিপ্লিকেশন যদি কোনো কারণে বিলো 30 হয়, in that case it indicates it is rickets. ওকে, এটা হচ্ছে তোমার ক্লিনিক্যাল লাইফে তোমার প্রয়োজনীয় জিনিস। এই প্রয়োজনীয় জিনিসটুকু জানার জন্য তুমি ফসফেটের বাকি সব কিছু জানবে। আর তোমরা আসলে কে কে আছো আমি জানি না, যারা যারা কষ্ট করে শুনেছো। না ম্যাডাম, আসি ম্যাডাম। কে কে আসছো? যাদের যাদের ওই ডাকতে আসছো। ভয় পায় আর রেসপন্স করে না ম্যাডাম, আসে অনেকেই। আচ্ছা, 22 জন আছি ম্যাম আমরা। ভয় পেয়ে রেসপন্স করো না, এটা কেমন কথা? ম্যাম আপনি একটু পড়ান তো, আপনার একটু পড়ানো শেষ হলে আমরা রেসপন্স করতাম। আমি তো পড়া ধরি না কাউকে, ক্লাস হলে না পড়া ধরতাম, সামনাসামনি হলে মিস করতেছেন। আচ্ছা ঠিক আছে, তোমরা আরেকটা কথা শোনো। মেহবুবা ম্যাডামের কাছ থেকে একটা ইনফরমেশন, তোমাদের মেহবুবা ম্যাডাম কালকে রাতে আমাকে ফোন করে তোমাদের জন্য ইনফরমেশনটা দিয়েছে। সেটা হচ্ছে যে তোমরা এই যে আমরা মিনারেলস ইলেকট্রোলাইট গুলির সিরাম ইলেকট্রোলাইট গুলি তোমাদের মেটাবলিজম শিখালাম, তোমরা কিন্তু আপা পড়িয়েছে মনে হয়। তারপরেও তোমরা স্পেশালি যেটা করবা, এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং ইন্টারসেলুলার ফ্লুইডে একটা চার্ট করে এদের আলাদা আলাদা ভ্যালুগুলি করে নিবা। অনেক সময় হয় যে কি ম্যাক্সিমাম সময় তোমাকে এক্সট্রাসেলুলার ফ্লুইডকে যখন জিজ্ঞেস করে একটু গোল খাওয়ানোর জন্য সাথে ইন্টারসেলুলার লেভেলটাও জিজ্ঞেস করে নেয়। এটা হচ্ছে আপা দেখো তোমাদের জন্য কত ভাবে। কালকে রাতে আবার আমাকে ফোন করে ইনফর্ম করছে যে নাফিসা তুমি এটা লিখে রাখো, স্টুডেন্টকে এটা জানাতে হবে, বুঝছো ম্যাম? এখন এটা একটু একটা কথা ম্যাম জানাবা। আর মেহবুবা ম্যামকে এত শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। জি ম্যাম, একটা প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ, কোশ্চেন বলো। আমাদের তো বলা হয়েছিল যে পার ক্লাস শেষে ম্যাম আমাদের যে ক্লাসটা হয়ে যাবে সেটার পরে তার টিউটরটা হবে। ম্যাম আমাদের তো ওটা ফলো করা হচ্ছে না, ওটা করলে একটু ভালো হতো। যেই ক্লাসটা হবে তার সাথে কি হবে? যে টপিকের উপর ক্লাসটা হবে তারপর টিউটোরিয়ালটা হবে ম্যাম ওটা। আচ্ছা ঠিক আছে, তোমাদের ম্যাম আমি স্যারকে জানিয়ে দিব। তোমাদের ক্লাস শেষেই তোমাদের তার টিউটোরিয়াল লাগবে, তাই তো?
জি ম্যাম। আচ্ছা আমি এটা এটা তো Ma'am. আসলে হাফিজ স্যার ডিসিশন নেবেন, আমি স্যারকে জানাবো যে তোমরা কি প্রতিটা ক্লাসের পরপর টিউটোরিয়াল চাচ্ছ? জি ম্যাম। তাহলে তোমাদের টিউটোরিয়ালের শিডিউল কখন? ম্যাম সেটা তো ম্যাম মানে ক্লাস যেভাবে আগাচ্ছে সেভাবে মানে রুটিন হয়। ম্যাডাম এই কার্ডের কোনো টিউটোরিয়াল হয় নাই ম্যাডাম। এই কার্ডে কোনো টিউটোরিয়াল এখনো হয় নাই? আচ্ছা তোমরা কি চাচ্ছ ডক্টর নাফিসা, আমি একটু কথা বলবো? হ্যাঁ আপা শিওর। আচ্ছা আমি স্টুডেন্টদের বলছি, তোমরা কি চাচ্ছ যে একটা ক্লাস হয়ে যাওয়ার পর লেকচার ক্লাসটা অফ থাকবে, টিউটোরিয়াল করে তারপর আবার আরেকটা ক্লাস করতে চাও, নাকি তোমরা লেকচার ক্লাস চলছে এর ইন্টারভেলে তোমরা টিউটোরিয়ালটা ওই লেকচারের টিউটোরিয়াল করেসপন্ডিং টিউটোরিয়ালটা চাচ্ছ, কোনটা? মানে ম্যাম আমরা অল্টারনেটিভ চাচ্ছি, অর্থাৎ আমাদের যে আইটেমটা পড়া হবে বা যে টপিকটা পড়া হবে তারপরের ক্লাসে সেটা টিউটোরিয়ালটা হয়, সেটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আর এই যে আমি একটু তোমাদেরকে জানতে চাচ্ছি, মানে আমার সেলফ কিউরিওসিটির জন্য, তোমরা যে এই যে ম্যাডামদের ক্লাসগুলো করছো, হ্যাঁ, কয়জন আসলে সামনে খাতা কলম নিয়ে করছো বাবা, একটু বলবে? 5 জন রেসপন্স করো র্যান্ডমলি। ম্যাডাম আমি করি ম্যাডাম। আমি করি। ম্যাম আমিও করি। আচ্ছা যারা করছো তারা হয়তো বা রেসপন্স করছো, বাট আমি একটু কাউকে দায়িত্ব দেব যে একটু নিজেরা একটু টালি করো তো, মানে যে আসলে কতজন তোমরা লেকচার ক্লাস মানে ফিজিক্যাল লেকচার ক্লাসে যেমন খাতা কলমে লিখে লিখে লেকচারটা করো, সেরকম কয়জন করো। বিকজ অফ আমি যেটা আমার মাথায় যেটা আসছে, আমি ফ্যাকাল্টিকে আমার সাজেশন থাকবে নেক্সট ক্লাস থেকে আমাদের এই লেকচার ক্লাসের এই স্লাইড গুলো যদি আমরা না দেই তাহলে তার ইফেক্টটা কি হবে। বিকজ অফ আমরা তো যখন ফিজিক্যালি ক্লাস নিতাম লেকচার, আমরা তো তোমাদেরকে এই স্লাইড গুলো দিতাম না, তোমরা তো খাতা কলমে লিখেই করতা। তখন আমি খাতায় লিখতাম। হ্যাঁ, তাহলে এখন কেন আমরা দিচ্ছি? এটা কেন বললাম আমি, তাহলে পরে মনে হয় যে এই যে ক্লাসের মধ্যে ড্রপ আউট হচ্ছে তোমরা, এটা মনে হয় প্রিভেন্ট করতে পারবো আমরা। আদারওয়াইজ তো অন্য কোনো ওয়ে নাই। এক হতে পারে যে হ্যাঁ আমার ক্লাস তোমার ভালো লাগে না, সেই জন্য হয়তো বা তোমরা ড্রপ আউট হও। শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাডাম, তবে সাউন্ড লো ম্যাডাম। আচ্ছা আমার যে হাফিজ স্যার একটু ফোন দিয়েছে, আমি ধরছি। ডক্টর নাফিসা তুমি কন্টিনিউ করো। আপা আমার তো লেকচার শেষ, ওদেরকে অফ করে দিব। কথা বলে তুমি শেষ করো, এই ব্যাপারটা পরে কথা হবে ওদের সাথে। হ্যালো ম্যাম একটা কোশ্চেন আছে ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম ডায়াবেটিস ইনসিপিডাসে ইউভোলেমিক হাইপো ডায়াবেটিস ইনসিপিডাসে ইউভোলেমিক হাইপারনাট্রিমিয়া কেন হয় ম্যাম, এটা কি একটু বলা যাবে? ডায়াবেটিস ইনসিপিডাসে হাইপারনাট্রিমিয়া কেন হয় এইটা তোমাকে মেহবুবা আপা তোমাদেরকে বলেছে, সেই সময় ব্যাখ্যা করেছে, ক্লাসটা আমি করেছি, এক্সপ্লেইন করেছে। ক্লাসটা আবার দেখো, মেহবুবা আপা এইটা খুব সুন্দর করে এক্সপ্লেইন করেছে এবং ওই ক্লাসটাও আমি দেখেছি। ম্যাম ওটা কি আমি একটু যদি বলি ম্যাম, আপনি একটু মিলাই নিতে পারবেন? মানে আমার কনসেপ্টে একটু কনফ্লিক্ট হচ্ছিল। আমি তোমাকে ডেফিনেটলি এটা পড়াবো। আচ্ছা তুমি বলো, তারপরে আমি বলবো যে তোমরা এই জিনিসটা আবার মেহবুবা ম্যামের কাছ থেকে কনফার্ম করে নিবা, তারপরে তুমি বলো, আমি তোমাকে পড়াবো। আচ্ছা ম্যাম। ম্যাম ব্যাপারটা কি তাহলে এরকম যে যখন ম্যাম ডায়াবেটিস ইনসিপিডাস হচ্ছে তখন তো ম্যাম মানে হয় সেন্ট্রাল বা নেফ্রোজেনিক যে কোনো কারণে হোক আমার এডিএস ডেফিসিয়েন্সি হবে বা এডিএস কাজ করতে পারতেছে না, সেক্ষেত্রে ম্যাম আমার ওয়াটারটা বের হয়ে যাচ্ছে, ওয়াটার এক্সক্রিশন বেশি হয়ে যাচ্ছে, কিন্তু মানে সোডিয়াম ক্লোরাইডের যে অ্যাবজর্পশন সেটা নরমালি আগেও যা ছিল এখনো তাই ঘটতেছে, আমার এক্ষেত্রে তো কোনো চেঞ্জ হচ্ছে না। এখন সেক্ষেত্রে যেহেতু ইসিএফ ভলিউমটা কমে যাচ্ছে পানির বেশি এক্সক্রিশনের ফলে, তার মানে ইসিএফ এ আমার সোডিয়ামের অপশন যা ছিল নরমালি, তাহলে সোডিয়ামের কন্টেন্ট তো আর ঠিক মানে নষ্ট হচ্ছে, সোডিয়ামের কন্টেন্টও যা আছে কনসেন্ট্রেশনও তাই আছে, মানে কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে যেহেতু ইসিএফ এর ভলিউম কমে যাচ্ছে। আর ইসিএফ এর ভলিউম যখন কমে যাচ্ছে তখন কি ম্যাম মানে যেহেতু যেই গ্রেডিয়েন্টটা ফল করছে অর্থাৎ আইসিএফ টু ইসিএফ এ পানির আবার তখন মানে ওয়াটারটা বের হয়ে যাবে আইসিএফ থেকে ইসিএফ এ, ইসিএফ এর ভলিউমটা ঠিক রাখার জন্য, তখন ম্যাম সেলটা ডিহাইড্রেশন হচ্ছে, এর ফলে কি ম্যাম ওই মাইল্ড
ইউভলিমিক হাইপারনেট্রেমিয়া, অর্থাৎ ইউভলিমিক ভলিউমটা ঠিক রাখতেছে যতক্ষণ আইসিএফ তাকে ওয়াটার সরবরাহ করতেছে ইসিএফ এ, কিন্তু রিহাইড্রেশনের কারণে ওই মানে লবণটা তো যা থাকা তাই তো থাকতেছে, এই জন্য মাইল্ড হাইপারনেট্রেমিয়া ইউভলিমিক এইটাই কি মূল কারণ? টু সাম এক্সটেন্ট এটা ঠিক, কারণ তোমার যখনই ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে তোমার মূল হচ্ছে তোমার সিরাম, বডি থেকে ফ্লুইড কমে যাচ্ছে। বডি থেকে যখন ফ্লুইড কমে যাচ্ছে তখন যেটা হয় যে সমস্ত বডি সমস্ত সেল যে কাজটা করে, যে মানে আমি এর আগেও তোমাদের এই কথাটা বলেছি মনে হয়, যে বডির সমস্ত সবার কাজ হচ্ছে সিরাম লেভেল মেইনটেইন করা। সিরাম লেভেল মেইনটেইন করতে গিয়ে এই সেলুলার ডিহাইড্রেশন হচ্ছে এবং এই প্রবলেমটা অ্যারাইজ করছে। ইউ আর রাইট ইন সাম এক্সটেন্ট। আর কিছু এই রিলেশনে কেউ বলবা? এই আজকের ক্যালসিয়াম এবং ফসফেট রিলেশনে কোনো কোশ্চেন? ম্যাডাম না পড়লে ম্যাডাম কোশ্চেন থাকে না তো ম্যাডাম, পরে পড়লে। ম্যাম আজকে এটা পড়তে হবে জি ম্যাম, ম্যাডাম। একবার দেখে নি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপরে তোমাদের যাদের ক্যালসিয়াম ফসফেটের রিলেশনে কোনো প্রবলেম হয় ডেফিনেটলি গ্রুপে কোশ্চেন পাঠাই দিবা। আমি গ্রুপে আবার তোমাদের আনসার করব, অথবা তোমাদের লেকচারাররা তোমাদের টিউটোরিয়ালে আনসার করবে। ওকে ম্যাম, ক্যালসিয়ামের ক্লিনিক্যাল ডেফিসিয়েন্সি আর ক্যালসিয়ামের ক্লিনিক্যাল যেসব কোরিলেশনস গুলো আছে ওইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই তো ম্যাম? মানে টেটানি আর অস্টিওপোরোসিস। ক্যালসিয়ামের ক্লিনিক্যাল ডেফিসিয়েন্সি, ক্যালসিয়ামের রেগুলেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ক্যালসিয়ামের রিলেশনে দেখো, ক্যালসিয়ামের হচ্ছে কি কি ফ্রি ফর্মে থাকে এটা ইম্পর্টেন্ট। ক্যালসিয়ামের ডায়েটারি সোর্স গুলি, ডায়েটারি সোর্স সবাই পারো, ক্লিনিক্যাল সিরামে কি কি ফর্মে এক্সিস্ট করছে এটা একটা ব্যাপার। ক্যালসিয়ামের রেগুলেশনে তোমার হরমোনাল রেগুলেশন এন্ড ওভারঅল রেগুলেশন, এইটা তোমার রিটেন ভাইটাতে সব জায়গায় আসবে। ক্যালসিয়ামের রেগুলেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, আর সেই সাথে এটা ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলি পড়বা। আর ওই যে বললাম হাইপোক্যালসিমিয়ার ইফেক্ট গুলি তো তোমাদের ভালো দেখো, যে কেউ যদি ক্যালসিয়ামের ডায়েটারি সোর্সই বলতে না পারে তাকে তো আমরা ইফেক্ট পর্যন্ত যাব না। যে ডায়েটারি সোর্স থেকে শুরু করে রেগুলেশন পর্যন্ত খুব চমৎকার ভাবে চলে যাব, তখন তাকে আমরা ধরো মোর দ্যান 80-90% নাম্বার দেওয়ার জন্য আমরা তখন তাকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার জন্য তো ইফেক্টের আগে পর্যন্ত কমপ্লিট করতে হবে, হুট করে তো আমরা ইফেক্টে যাব না। ইফেক্টে যাওয়ার আগে সোর্স কি কি ফর্মে এক্সিস্ট করছে, রেগুলেশন কি কি ভাবে হচ্ছে এগুলি জানবো। এগুলি যদি পারো তখনই আমরা ডিসঅর্ডার গুলিতে যাব, প্রোগ্রেসিভ এক্সিলেন্স। ডিসঅর্ডারে যাব না। সবকিছুর সিঁড়ি আছে, সিঁড়ি না দিয়ে তো লাফ দিয়ে উপরে উঠা যায় না। আর হচ্ছে যে বেসিক্যালি আসলে ক্লাস করো, শুধুমাত্র রেকর্ড করে, যেমন আজকে পর্যন্ত আমি শর্ট ফর্মে স্লাইড দিয়েছি, নেক্সট ক্লাসে আমি মোটেই স্লাইড দেব না। একটা ওয়েলকাম মেসেজ আর একটা থ্যাংক ইউ মেসেজ। আমাদের পথ বসানোর ইচ্ছা নাকি ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম, হাইপারনেট্রেমিয়া গুলো আমরা ক্লাস করব ম্যাম, এত বড় ভাবে লেখা ম্যাডাম, বই করে ম্যাডাম বোঝা যায় না তো ম্যাডাম। হ্যাঁ এখন শুনতে পাচ্ছো? জি ম্যাডাম, বই তো অনেক বড় করে ম্যাম আমরা কলেজে ফিরবো ম্যাম, আমরা কলেজে ক্লাস করব ম্যাম। বোঝা যায়। কিসে ক্লাস করবে না ম্যাম? আমরা কলেজে ফিরে ক্লাস করব ম্যাম, আমরা করোনায় বাসায় বসে থাকবো না ম্যাম, আমরা কলেজে। এটা কি আমার হাতে রে বাবা? এত এটা তো সেন্ট্রালি, এটা তো সরকার কর্তৃক নির্ধারিত, আমরা তো এটা নিয়ে আসলে কথাই বলবো না, তাই না? আর তোমাদের অনলাইন ক্লাস এত প্যারা খাচ্ছি প্রবলেম থাকলে সেটা হাফিজ স্যারকে জানাবা, গ্রুপের সিআর যারা আছে সিআর হাফিজ স্যারকে জানাবা। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।